আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। হোপফুলি গেট টুডে তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো আর্টিকেলের দ্বিতীয় ক্লাসে ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ আমি প্রথম ক্লাসে দেখিয়েছি ইনডিফিনিট আর্টিকেল এ অথবা এন এর ব্যবহার, এ অথবা এন এর ব্যবহার আমি দেখিয়েছি কোথায় কিভাবে ইউজ করতে হয় বা কোথায় কিভাবে আমরা বসাবো পরীক্ষার হলে। তো সেই বিষয়ে আমি বিস্তার আলোচনা করেছি অর্থাৎ প্রথম ক্লাসটিতে। তো তোমরা যারা মিস করেছো অবশ্যই প্রথম ক্লাসটি দেখে নেবা। তো আজকে আমি আলোচনা করব দ্বিতীয় ক্লাসে ডেফিনিট আর্টিকেল কি। দেখো, ডেফিনিট আর্টিকেল হচ্ছে একটি নির্দিষ্টতা বোঝাতে আমরা যে বিষয়গুলোকে বুঝে থাকি। যেমন আমি একটি উদাহরণ দিয়েছি এখানে, আমাকে বইটি দাও। 2 নম্বর সেন্টেন্সে আমি বলেছি আমাকে একটি বই দাও, তার মানে এখানে বোঝাচ্ছে আমাকে বইটি দাও। এখানে আমি একটি বই নির্দিষ্ট করে চাচ্ছি, তার মানে এখানে নির্দিষ্টতা বোঝাচ্ছে। আর আমাকে একটি বই দাও, এখানে আমি কয়েকটি বই থেকে একটি বই চাচ্ছি। তোমরা দেখো, একটি নির্দিষ্ট আর্টিকেল হলো একটি আর্টিকেল যা একটি নির্দিষ্ট বিশেষ্য বাক্যাংশে চিহ্নিত করে। নির্দিষ্ট আর্টিকেল যেমন ইংরেজি দা একটি গোষ্ঠীর একটি নির্দিষ্ট সদস্যকে বোঝাতে ব্যবহৃত হয়। এটি এমন কিছু হতে পারে যা স্পিকার ইতিমধ্যে উল্লেখ করেছেন, অথবা এটি অন্যথায় অন্যান্যভাবে নির্দিষ্ট কিছু হতে পারে। তার মানে বোঝা গেল ডেফিনিট আর্টিকেলটা হলো একটা নির্দিষ্টতা বোঝাতে আমরা এটি ব্যবহার করে থাকি, আর এ অথবা এন আমরা ব্যবহার করে থাকি অনির্দিষ্টতার ক্ষেত্রে। এখন আমরা রুলস জানবো এই ডেফিনিট আর্টিকেল গুলো কিভাবে আমরা চিনবো। তো আমি সর্বপ্রথমে তোমাদেরকে একটা টেকনিক দেখাচ্ছি, এরপরে আমি তোমাদেরকে রুলসে নিয়ে যাব। তো আশা করি এই টেকনিকটা তোমাদের অনেকাংশে কাজে দেবে। আমরা জানি যে সাধারণত নিয়ম অনুসারে প্রপার নাউন এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। আমরা জানি যে সাধারণত প্রপার নাউন এর পূর্বে কোনো আর্টিকেল বসে না, অথচ এর ব্যতিক্রম হিসেবে আমরা নিম্নলিখিত প্রপার নাউনগুলোর পূর্বে দা বসাতে পারি, বা আমাদেরকে দা ব্যবহার করতে হয়, বসাতে হয়। তো আমি তোমাদেরকে একটা ছক আকারে দিচ্ছি, তোমরা এই ছকটি অবশ্যই অবশ্যই নোট করে নেবা, কেননা এটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এটি তোমাদের নিয়ন্ত্রণে রাখতে পারো বা মুখস্থ করতে পারো, ইনশাল্লাহ দায়ের যে ব্যবহার অনেকাংশে তোমাদের ইজি হয়ে যাবে। পক্ষান্তরে তোমাদের যখন লেখাপড়া যখন তোমরা কমপ্লিট করবা, বাস্তব জীবনে যখন তোমরা জব অ্যাপ্লাই করবা, তখন তোমাদের এগুলো কাজে দিবে। তো সর্বপ্রথম আমরা দা এর ব্যবহার জানবো, যে কোথায় কোথায় দা বসায়। দেখো, পবিত্র ধর্মগ্রন্থের নামের পূর্বে দা বসে। যেমন ধর্মগ্রন্থগুলো হচ্ছে দ্য কোরআন, দ্য বাইবেল, দ্য রামায়ণ, ইটিসি। তার মানে যে কোনো ধর্মগ্রন্থ, মানে পবিত্র ধর্মগ্রন্থ বোঝালে অবশ্যই এর পূর্বে আমাদেরকে দা বসাতে হবে। এরপর দেখো, সংবাদপত্রের নামের পূর্বে দা বসে। সেই সংবাদপত্র হতে পারে যে কোনো দেশের, যেমন বাংলাদেশের যেমন সংবাদপত্র দা ইনকলাব, দা ইত্তেফাক, দা দিনকাল, দা সংগ্রাম, ইটিসি। যেমন ভোরের আলো, ভোরের কাগজ, প্রথম আলো, সমকাল, যুগান্তর, ইটিসি অনেক পেপার রয়েছে, এদের পূর্বে কিন্তু দা বসে। এরপর দেখো, জাহাজের নামের পূর্বে দা বসে। যেমন দা টাইটানিক, দা এমভি আকবর। সম্প্রতি বাংলাদেশের একটা জাহাজ সোমালিয়ান জলদস্যুরা কিন্তু অ্যাটাক করেছিল, সেই জাহাজটির নাম হচ্ছে দা এমভি আকবর। ঠিক আছে, তো এটি পরীক্ষা দিতে পারে যেহেতু সাম্প্রতিক সময়ে এই বিষয়টা ঘটেছে। এরপর দেখো, দা এমভি পলাশ, ইটিসি। এরকম জাহাজের নাম রয়েছে, অবশ্যই জাহাজের নামগুলো তোমাদেরকে কি জেনে নিতে হবে। এরপর দেখো, ট্রেনের নামের পূর্বে দা বসে। যেমন দা কর্ণফুলী এক্সপ্রেস, দা মোহনগঞ্জ এক্সপ্রেস, দা মহানগর এক্সপ্রেস, দা সীমান্ত এক্সপ্রেস, দা সুরমা এক্সপ্রেস। এরপর আছে রংপুর এক্সপ্রেস, লালমনিরহাট এক্সপ্রেস, চট্টগ্রাম এক্সপ্রেস, চট্টগ্রাম এক্সপ্রেস। অনেক জাহাজের
ট্রেনের নাম রয়েছে সেগুলো তোমরা অবশ্যই জেনে নেবা যে এই ট্রেনগুলোর সামনে অবশ্যই দা বসে। এরপর দেখো মহাশূন্য যান, যেমন আকাশে যে স্যাটেলাইট থেকে শুরু করে যেগুলো আকাশে মহাকাশ গবেষণার জন্য পাঠানো হয়, সেই গবেষণা কেন্দ্রগুলো তোমরা অবশ্যই যন্ত্রাংশগুলোর নাম জানতে হবে মেবি। তো দেখো দা স্ক্রাব, দা অ্যাপোলো 11, দা ভস্টক 1, এগুলো হচ্ছে মহাশূন্য যানের নাম। তো এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। পরীক্ষা যদি দেয় দা অ্যাপোলো, তোমরা আবার অ্যাপোলো কোম্পানি মনে করে এটা বসাই দিয়ে না, ঠিক আছে? কোম্পানির নামের আগে কিন্তু দা বসে না, ঠিক আছে? তো দা অ্যাপোলো এটা হচ্ছে মহাশূন্য যানের নাম, ঠিক আছে? এর পূর্বে অবশ্যই তোমাদেরকে দা বসাতে হবে। এরপরে দেখো বিখ্যাত ইমারত সমূহের নামের পূর্বে দা বসে, ঠিক আছে? বিখ্যাত ইমারত সমূহগুলো কি? যেমন শাহজাহান মমতার জন্য তাজমহল বানিয়েছে, এটা কিন্তু একটা বড়, ঠিক আছে? এরকম কিছু বিগেস্ট কিছু নাউনকেই বা এই নাউনের পূর্বে দা বসে, এদেরকে বলা হয় বিখ্যাত ইমারত সমূহের নাম, ঠিক আছে? এরপরে দা ভিক্টোরিয়া মেমোরিয়াল, ঠিক আছে? তোমার আরো বিখ্যাত যে ইমারত সমূহগুলোর নাম রয়েছে এগুলো তোমরা জেনে নিবা। এরপরে দেখো সাগর বা সমুদ্রের নামের পূর্বে দা বসে, সাগর বা সমুদ্রের নামের পূর্বে দা বসে, যেমন দা অ্যারাবিয়ান সে। দা 7 নম্বরটি দেখো সাগর বা সমুদ্রের নামের পূর্বে দা বসে, দা অ্যারাবিয়ান সে, দা মেডিটেরিয়ান সে, ইটিসি। এরপরে দেখো সমুদ্র সৈকত, যেমন উপকূলের নামের পূর্বে দা বসে, ঠিক আছে? দা পেরিসিয়ান গালফ, দা বাই অফ বেঙ্গল, ঠিক আছে? এগুলো কিন্তু সমুদ্র সৈকতের নাম, যেমন কক্সবাজার সমুদ্র সৈকত, ঠিক আছে? যেমন বিখ্যাত বিখ্যাত কিছু, এগুলোর পূর্বে কিন্তু দা বসে, বিখ্যাত কিছু, ঠিক আছে? অবশ্যই মাথায় রাখবা যে বিখ্যাত কিছু। এরপর দেখো পর্বতমালা ও পর্বত শ্রেণীর নামের পূর্বে দা বসে, পর্বতমালা আর পর্বত শ্রেণীর নামের পূর্বে দা বসে, দা হিমালয়ানস, দা অ্যালপস, ইটিসি। এরপরে আসি আর কোথায় কোথায় দা বসে। দেখো দ্বীপপুঞ্জের নামের পূর্বে দা বসে, দ্বীপপুঞ্জগুলো হলো দা আন্ডেমানস, দা ওয়েস্ট ইন্ডিয়ানস, ঠিক আছে? এরপরে মরুভূমির নামের পূর্বে দা বসে, দা সাহারা, দা তাহার, দা গোবি, ইটিসি। তারপর আছে দিকসমূহ, দিকসমূহের নামের পূর্বে দা বসে, দা ওয়েস্ট, দা ইস্ট, দা নর্থ, দা সাউথ। দিক 4টে রয়েছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, ঠিক আছে? এর পূর্বে কিন্তু দা বসবে, মনে রাখবা। এরপরে দেখো বিমানের নামের পূর্বে দা বসে, বিমানের নাম, যেমন বাংলাদেশ বিমান রয়েছে অনেকগুলো, তো বিশ্বে অনেক বিমান রয়েছে, ঠিক আছে? অনেক বিমান রয়েছে, তো যে বিমানগুলো আসার মতন বিমানের নাম নিয়ে সেন্টেন্স, যেমন দা বোয়িং 707, ঠিক আছে? দা মিজ 39। এরপরে দেখো নদীর নামের পূর্বে দা বসে, মানে নদী বলতে বড় নদী যেগুলো, দা পদ্মা, দা যমুনা, দা টিগ্রিস, ঠিক আছে? ইটিসি। এরপর আসো মহাসাগরের নামের উপরে দা বসে, দা প্যাসিফিক অcean, দা আটলান্টিক অcean, দা ইন্ডিয়ান অcean বা বঙ্গোপ অceans, ঠিক আছে? এগুলো হতে পারে আদার্স যে সাগরগুলো রয়েছে মহাসাগর, সেগুলোর নাম থাকতে পারে। এগুলোর পূর্বে সর্বদা কিন্তু দা বসে। তবে আমি তোমাদেরকে এই বিষয়গুলোর উপর ডিপেন্ডস করে একটা নোট দিচ্ছি, নোটটা মনে রাখো। দেখো নোটটা এই যে একটি মাত্র পর্বত, যেমন মাউন্টেন, তারপর আছে দ্বীপ, আইসল্যান্ড, অন্তরীপ, ক্যাপস বা হিট, লেক, এরপর নামের পূর্বে দা বসে না, ঠিক আছে? এই যে এই নামগুলো রয়েছে এই নামগুলোর পূর্বে কিন্তু দা বসে না, যেমন মাউন্ট এভারেস্ট, ঠিক আছে? মাউন্ট এভারেস্ট একটি মাত্র পর্বত, একটি মাত্র দ্বীপ, যেমন ক্যাপস অফ
গুড হপ, উত্তম আশা, অন্তরীপ, শাম বিহার, এটা তো সম্ভবত বাংলাদেশেই শাম বিহার। তো এগুলো হচ্ছে কি এগুলো পূর্বে দা বসবে না, ঠিক আছে, এটা আমি তোমাদেরকে নোট করে দিলাম। আবার কোন লেখকের নামের দ্বারা বই বোঝালে অথবা বইয়ের নামের পূর্বে লেখকের নাম থাকলে দা বসে না। এই বিষয়ে আমি আসতেছি, এই বিষয়ে আমি রুলসে অবশ্য বিষয়টা ক্লিয়ার করব। তো এখানে যেহেতু আসছে আমি বিষয়টা বলি যে হমার্স, ইলিয়াড, আই হ্যাভ রিড শেক্সপিয়ার, ঠিক আছে। এই যে এটা হচ্ছে একটা বইয়ের নাম, মানে এই যে এটা হচ্ছে একজন ব্যক্তি, ঠিক আছে। এই ব্যক্তি যদি থাকে কোনো বইয়ের আগে তাহলে কিন্তু তার পূর্বে দা বসে না, কিন্তু সেই বইয়ের নামটি যদি আবার সামনে থাকে, লেখকের নাম পরে থাকে, তাহলে কিন্তু বইয়ের আগে দা বসে। যেমন দা গীতাঞ্জলি, কিন্তু গীতাঞ্জলির আগে যদি রবীন্দ্রনাথ ঠাকুর থাকে তাহলে কিন্তু দা বসবে না। বিষয়টা মাথায় রাখতে হবে যে গীতাঞ্জলি তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, এই গীতাঞ্জলি আগে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আছে কিনা, যদি কোনো নাম না থাকে, রাইটারের নাম যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু দা বসবে, দা গীতাঞ্জলি। কিন্তু যদি রবীন্দ্রনাথ ঠাকুর থাকে তাহলে দা বসবে না, ঠিক আছে। তো আমি আজকে যেহেতু ক্লাসটি লম্বা হচ্ছে, আজকে আমি সম্ভবত আমি 3টি ক্লাস দিতে চেয়েছি, তো রুলস গুলোর উপর ডিপেন্ডস করে যদি আমি ক্লাস দেই, ক্লাসটা অনেক লম্বা হবে, ঠিক আছে। তো আমি নেক্সট ক্লাস এ নিয়ে আসতেছি। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমরা এইটুকু যে আমি দিয়ে দিলাম, এইটুকু তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করবা। এগুলো কিন্তু তোমাদের নেক্সট লাইফে যখন তোমরা জব অ্যাপ্লাই করবা, এগুলোতে ভাইভাতে অনেক সময় ধরতে পারে, আর জব পরীক্ষায় তো তোমাদের অবশ্যই এগুলোই থাকে, ঠিক আছে। তো এই জন্য এই বিষয়গুলো তোমরা যত বেশি অ্যানালাইজ করবা বা যত বেশি তোমরা রিহার্সেল প্র্যাকটিস যেটাই হোক করবা, তত বেশি তোমাদের মনে থাকে এবং পরীক্ষার হলে, ঠিক আছে, দেখলেই তোমরা বলে দিতে পারবে যে এটি সামনে এই আর্টিকেল বসবে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এতক্ষণে আমার ক্লাসটি দেখলা, আশা করি নেক্সট ক্লাসও দেখবা, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে টেনশনে রয়েছে, তোমাদের জন্য আমি পিডিএফ হ্যান্ডআউট রেডি করেছি। তোমরা যারা নিয়েছো তারাও আমার এই চ্যানেলে ক্লাসগুলো কন্টিনিউ দেখবা। আর যারা এখনো পিডিএফ হ্যান্ডআউটটি আমার সংগ্রহ করনি, এখানে 100% পাস মার্ক থাকবে এরকম একটা পিডিএফ হ্যান্ডআউট আমি ক্রিয়েট করেছি। মোর দ্যান এখানে যে বিষয়গুলো আমি অ্যানাউন্স করেছি সেটা হচ্ছে প্রত্যেকটি রাইটিং পার্টের টেকনিক, গ্রামার পার্টের টেকনিক, প্যাসেজ রাইটিং এর টেকনিক। অর্থাৎ তোমরা যদি এই টেকনিকগুলো অবলম্বন করো প্রপার ওয়েতে, তাহলে কিন্তু তোমাদের ভালো একটা মার্ক আসবে ইনশাআল্লাহ। পাস তো এর পাশে টেনশন থাকবেই না, তোমাদের ভালো একটা মার্ক তোমরা অবশ্যই কাউন্ট করতে পারবা। দ্যাটস ইট। আবারও তোমরা যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, এই আশাবাদ ব্যক্ত রেখে তৃতীয় ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।